সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমরা পড়ব অনার্স তৃতীয় বর্ষের প্ল্যান্ট প্যাথোলজির দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। প্রথমেই পড়ব কক্স পস্টুলেশন। দ্বিতীয়ত পড়ব কিছু টার্মিনোলজি। তৃতীয়ত পড়ব স্টেজেস অফ ডিজিজ ডেভেলপমেন্ট। চতুর্থত পড়ব প্যাথোজেনের বিস্তার। কক্স পস্টুলেশন বিজ্ঞানী রবার্ট কক্স অজানা রোগের বা অজ্ঞাত রোগের কারণ নির্ণয়ের জন্য 4টি নীতিমালা প্রদান করেন। এই নীতিমালাগুলোকে বলা হয় ককের স্বীকার্য। তো ককের স্বীকার্যে 1 নম্বরে বলা হয় যে অজ্ঞাত রোগটিকে বা অজ্ঞাত রোগের ক্ষেত্রে অজ্ঞাত রোগের যে জীবাণুটি আছে সবসময় সেই উদ্ভিদের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে বা অবশ্যই পাওয়া যাবে। দ্বিতীয়ত হচ্ছে প্যাথোজেনটিকে মানে অজ্ঞাত রোগের যে কারণের অজ্ঞাত রোগের যে প্যাথোজেনটি সেই প্যাথোজেনটিকে যদি আমরা আলাদা করে পিওর কালচার মিডিয়ামে কালচার করি তাহলে সেখানে কালচার করবে এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য রেকর্ড করতে হবে। তৃতীয়ত এই যে আমরা যে প্যাথোজেনটিকে আইডেন্টিফাই করে আলাদাভাবে কালচার করলাম, এই কালচার করা প্যাথোজেনটিকে পিওর প্যাথোজেনটিকে আবার ওইরূপ একটা সুস্থ উদ্ভিদে ইনফেক্ট করাতে হবে। ইনফেক্ট করানোর পর এর বৈশিষ্ট্যাবলী রেকর্ড করতে হবে। রেকর্ড করানোর পর পুনরায় ওই প্যাথোজেনটিকে যাকে দ্বারা আমরা ইনফেক্ট করলাম ওই ইনফেক্ট করা প্যাথোজেনটি যে বৈশিষ্ট্যগুলো সুস্থ উদ্ভিদে দিলাম, দেওয়ার পর এর কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে। দেখতে হবে যে এই 2 নম্বরের যে আমরা ধাপে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি এবং 3 নম্বরের বৈশিষ্ট্যগুলোর সাথে মিলে যায় কিনা। যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে ওই অজ্ঞাত রোগের কারণ ওই প্যাথোজেনটি। এরপরে কিছু টার্মিনোলজিতে আসি। টার্মিনোলজির মধ্যে আমরা পড়ব প্রথমে প্যারাসাইট। প্যারাসাইট বা পরজীবী। পরজীবী কি? পরজীবী হচ্ছে যে সকল জীব কোনো উদ্ভিদের অভ্যন্তরে আশ্রয় গ্রহণ করে সেখান থেকে পুষ্টি এবং খাদ্য লাভ করে, বিনিময়ে আশ্রয়দাতা উদ্ভিদটি রোগে ভোগে, তাদেরকে বলা হচ্ছে প্যারাসাইট বা পরজীবী। এই পরজীবী এবং পোষক উদ্ভিদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কে বলা হয় পরজীবিতা। এরপরে আমরা জানবো মিথজীবী কি বা মিথজীবিতা। যখন দুটি জীব একে অপরে একত্রে বসবাস করে এবং উভয়ের কাছ থেকে উপকৃত হয় তখন তাকে বলা হয় মিথজীবিতা বা সিম্বায়োসিস। 4 নম্বরে আমরা পড়ব বাধ্যতামূলক পরজীবী। যে সকল পরজীবী জীবন্ত কোষের অভ্যন্তরে অবস্থান করে সেখান থেকে পুষ্টি লাভ করে তাদেরকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। এরা হচ্ছে জীবন্ত কোষ ছাড়া কখনোই গ্রো করতে পারে না। এরপরে পড়ব সুবিধাবাদী পরজীবী। সুবিধাবাদী পরজীবী বলতে বোঝায় যে সকল পরজীবী সাধারণত জীবন্ত কোষের অভ্যন্তরে অবস্থান করে। সুবিধাবাদী পরজীবী বলতে বোঝায় এরা প্রকৃতপক্ষে মিথজীবী অর্থাৎ জৈব বস্তুর উপর জন্মায়, কিন্তু প্রয়োজনের তাগিদে এরা কখনো কখনো জীবন্ত কোষকের অভ্যন্তরে অবস্থান করে, তাদেরকে বলা হয় সুবিধাবাদী পরজীবী। 6 নম্বরে পড়ব সুবিধাবাদী মিথজীবী। সুবিধাবাদী মিথজীবী এরা সাধারণত পরজীবী অর্থাৎ জীবন্ত কোষের অভ্যন্তরে এরা বসবাস করে, সেখান থেকে আশ্রয় পুষ্টি লাভ করে সংখ্যা বৃদ্ধি করে, কিন্তু জীবনের প্রয়োজনে এরা কখনো কখনো জৈব বস্তুর উপর জন্মায়, তাদেরকে বলা হয় সুবিধাবাদী মিথজীবী। আরেকটা বিষয় এখানে নোট করতে হবে, এই টার্মিনোলজিগুলো বিভিন্ন পরীক্ষায়
হরহামেশাই চলে আসে এবং তোমাদের পড়ার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে প্রত্যেকটার একটা করে উদাহরণ দিতে হবে। এরপরে আমরা করব স্টেজেস অফ ডিজিজ ডেভেলপমেন্ট। স্টেজেস অফ ডিজিজ ডেভেলপমেন্টে প্রথমে আছে ইনোকুলেশন, 2 নম্বরে রয়েছে পেনিট্রেশন, 3 নম্বরে ইনফেকশন, 4 নম্বরে হচ্ছে ইনকিউবেশন, 5 নম্বরে করব ইনভেশন, 6 নম্বরে গ্রোথ, 7 নম্বরে রিপ্রোডাকশন, 8 নম্বরে হলো ওভার সামারিং আর ওভার উইন্টারিং অফ প্যাথোজেন। ওভার সামারিং, ওভার উইন্টারিং। প্রথমে আসতেছি আমরা স্টেজেস অফ ডিজিজ ডেভেলপমেন্টের প্রথমে আছে ইনোকুলেশন। ইনোকুলেশন অর্থ বোঝায় সংস্পর্শে আসা, প্যাথোজেনের সংস্পর্শে আসা। ইনোকুলেশন তাহলে সংজ্ঞাটা আমরা বলতে পারি কোনো প্যাথোজেন বা প্যাথোজেনের কোনো এককের কোনো পোষকের সংস্পর্শে আসাকেই বলা হচ্ছে ইনোকুলেশন। তো ইনোকুলেশন বা সংস্পর্শে আসার ক্ষেত্রে প্যাথোজেনের যে অংশটুকু কোনো পোষকের সংস্পর্শে আসে এবং রোগ সৃষ্টি করে তাকে বলা হয় ইনোকুলাম। এখানে নোট করতে হবে ইনোকুলাম। ইনোকুলাম, ইনোকুলামকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা প্রাইমারি ইনোকুলাম আর একটা হলো সেকেন্ডারি ইনোকুলাম। প্রাইমারি ইনোকুলাম বলতে বোঝায় যে ওভার সামারিং ওভার উইন্টারিং শেষে যে প্যাথোজেনটা বসন্তে বা শরতে উদ্ভিদে প্রথম আক্রমণ ঘটায় তাকে বলা হয় প্রাইমারি ইনোকুলাম। প্রাইমারি ইনোকুলাম দ্বারা যে ইনফেকশনটা হবে তাকে বলা হবে প্রাইমারি ইনফেকশন। প্রাইমারি ইনফেকশন শেষে কিছু ইনোকুলাম সৃষ্টি হবে যেগুলো পরবর্তীতে সংক্রমণ ঘটাবে, তাদেরকে বলা হয় সেকেন্ডারি ইনফেকশন। এবং সেকেন্ডারি ইনফেকশন শেষে এবং প্রাইমারি ইনফেকশন শেষে যে প্যাথোজেনগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় সেকেন্ডারি ইনোকুলাম। এরপরে আসি পেনিট্রেশন। পেনিট্রেশন অর্থাৎ প্রবেশ করা, কোষক দেহে প্রবেশ করা। এখন প্যাথোজেন কিভাবে কোষক দেহে প্রবেশ করে? প্যাথোজেন সাধারণত 2 ভাবে কোষক দেহে প্রবেশ করে, একটা হলো ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। এটা প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। এখন প্রত্যক্ষ প্রবেশ কিভাবে হয় আর পরোক্ষ প্রবেশ কিভাবে হয়? প্রত্যক্ষ প্রবেশ বলতে বোঝায় যখন প্যাথোজেন উদ্ভিদের কোষের ত্বক, কিউটিকল এগুলো ভেদ করে যান্ত্রিক চাপ প্রয়োগ করে, টক্সিন প্রয়োগ করে বা কেমিক্যাল প্রয়োগ করে যখন ডিরেক্টলি ভিতরে প্রবেশ করবে তখন তাকে বলা হয় ডিরেক্ট পেনিট্রেশন। আর ইনডিরেক্ট পেনিট্রেশন বলতে বোঝায় প্ল্যান্টের বা উদ্ভিদের কিছু ওপেনিং আছে, যেমন স্টোমাটা, হাইডাথোড, লেন্টিসেল, এগুলো ওপেনিং, ন্যাচারাল ওপেনিং। এই ওপেনিংগুলোর মধ্য দিয়ে ইনডিরেক্টলি বা পরোক্ষভাবে প্যাথোজেন উদ্ভিদের দেহে প্রবেশ করে। আবার কখনো কখনো উদ্ভিদে ক্ষত সৃষ্টি হয়, এই ক্ষতর মাধ্যমে খুব ইজিলি প্যাথোজেন, বিশেষ করে ভাইরাস, উদ্ভিদের দেহে প্রবেশ করে। এই পেনিট্রেশনের ক্ষেত্রে শর্টকাটের ক্ষেত্রে দেখা যায় যে এখন আমরা একটু পেনিট্রেশন সম্পর্কে ডিটেইলস পড়ব। এই পেনিট্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে ছত্রাকের স্পোর যখন উদ্ভিদের ত্বকে অর্থাৎ কিউটিকলের উপর পড়ে তখন উপযুক্ত পরিবেশে
যেমন উপযুক্ত পরিবেশ বলতে যখন শিশির কণা বা কোনো আর্দ্রতাযুক্ত পরিবেশে এই স্পোরগুলো অঙ্কুরিত হয়। স্পোর অঙ্কুরিত হয়ে কি তৈরি করে? জার্ম টিউব তৈরি করে। এই মাথাটাকে বলা হয় জার্ম টিউব। এই জার্ম টিউবের পরবর্তীতে এই জার্ম টিউবের মাথাটা প্রসারিত হয়ে গোলাকার আকার ধারণ করে, যাকে বলা হয় অ্যাপ্রোসোরিয়াম। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, জার্ম টিউব কি, অ্যাপ্রোসোরিয়াম কি? তাহলে অ্যাপ্রোসোরিয়ামের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারবো যে স্পোর অঙ্কুরিত হয়ে জার্ম টিউব তৈরি করে এবং জার্ম টিউবের মাথাটা প্রশস্ত হয়ে যে গোলাকার আকার ধারণ করে সেটাই হচ্ছে অ্যাপ্রোসোরিয়াম। এই অ্যাপ্রোসোরিয়াম থেকে অ্যাপ্রোসোরিয়ামের মাথাটা সাধারণত এই পৃষ্ঠতলের সাথে সংযুক্ত অবস্থায় থাকে এবং চ্যাপ্টা থাকে। পরবর্তীতে এই অ্যাপ্রোসোরিয়ামের মাথাটা গোলাকার হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে, একে বলা হয় ইনফেকশন পেগ। এটা একটা খুবই ইম্পর্টেন্ট। ইনফেকশন পেগ কি? যে অ্যাপ্রোসোরিয়ামের মাথা সূচালো হয়ে ভিতরের দিকে প্রবেশ করে, যেটাকে বলা হয় ইনফেকশন পেগ। এই ইনফেকশন পেগের মাধ্যমে ছত্রাক কোষে চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসৃত করে কোষের অভ্যন্তরে প্রবেশ করে এবং সংখ্যা বৃদ্ধি ঘটায়। তাহলে ইনোকুলেশন পড়া হলো, পেনিট্রেশন পড়া হলো। আমরা পড়বো এখন ইনফেকশন বা সংক্রমণ। ইনফেকশন বা সংক্রমণের ক্ষেত্রে দেখা যায় যে যখন প্যাথোজেন ভিতরে প্রবেশ করে, বিশেষ করে ছত্রাক ভিতরে প্রবেশ করার পর এর মাইসেলিয়ামগুলো অন্তঃকোষীয় এবং আন্তঃকোষীয় ভাবে সংখ্যা বৃদ্ধি করে, যাকে বলা হচ্ছে সংক্রমণ বা ইনফেকশন। তারপরে হলো ইনকিউবেশন। এবং ইনফেকশনের ক্ষেত্রে এখানে কয়েকটা বিষয় খুবই জরুরি। যে সংক্রমণ, ইনফেকশন অর্থ হলো সংক্রমণ। সংক্রমণটা বেশি হবে না কম হবে তা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। বিষয় কিরকম? যে প্যাথোজেনটা ভিরুলেন্ট কিনা। ভিরুলেন্ট মানে রোগ সৃষ্টির ক্ষমতা। যে প্যাথোজেনের রোগ সৃষ্টির ক্ষমতা যত বেশি হবে তার ইনফেকশনের হার তত বেশি হবে। আবার দেখা যাবে যে হোস্ট বা আশ্রয়দাতা পোষক যত বেশি রোগ সংবেদনশীল হবে তত বেশি সংক্রমণ হবে। দেখা যাবে যে ডিজিজ রেজিস্ট্যান্ট বা রোগ প্রতিরোধী কোনো জাতের ক্ষেত্রে প্যাথোজেন সহজেই সংক্রমণ বা ইনফেকশন করতে পারে না। আবার দেখা যাবে যে প্যাথোজেনটি যদি প্যাথোজেনিক স্টেজে থাকে তাহলে খুব দ্রুত সংক্রমণ হবে। আরেকটা হচ্ছে পারিপার্শ্বিক কন্ডিশন। পারিপার্শ্বিক কন্ডিশন অর্থাৎ পরিবেশের কন্ডিশন। পরিবেশে ওয়েদারের কন্ডিশন, সয়েলের কন্ডিশন, ওয়াটার পর্যাপ্ত আছে কিনা, ময়েশ্চার আছে কিনা, এগুলোর উপর ইনফেকশন ডিপেন্ড করে। এরপরে ইনকিউবেশন। ইনকিউবেশন বলতে সুপ্তিকাল। প্যাথোজেনের পোষককে আক্রমণ করার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় ইনকিউবেশন বা সুপ্তিকাল। এটাও আসতে পারে যে প্যাথোজেনের সুপ্ত অবস্থা কি, এটা খুবই আসে। তাহলে প্যাথোজেনের সুপ্ত অবস্থা বলতে বোঝায় যে প্যাথোজেন কোনো পোষককে আক্রমণ করার পর এর রোগ লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় সুপ্তিকাল। তারপরে ইনভেশন। ইনভেশন অর্থ ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া বা অনধিকার প্রবেশ। এরপরে সুপ্তিকাল পার হওয়ার পর প্যাথোজেন কোষ থেকে কোষান্তরে চলে যাবে, এক কোষ থেকে আরেক কোষে, এভাবে পুরো পোষক কোষটাকে বা পোষক দেহটাকে আক্রমণ করে ফেলবে। এটাই হচ্ছে ইনভেশন। ইনভেশনের পরে হলো গ্রোথ বা বৃদ্ধি। এখানে গ্রোথ বা বৃদ্ধি বলতে বোঝায় সাধারণত প্যাথোজেনের দৈহিক বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি। এখানে প্যাথোজেন পোষক দেহ থেকে পুষ্টি লাভ করবে, পুষ্টি লাভ করে সাধারণত এর দৈহিক বৃদ্ধি হবে, সংখ্যা বৃদ্ধি হবে। এরপরে রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশন বলতে প্যাথোজেন, যে প্যাথোজেনগুলো পোষককে আক্রমণ করে, ভাইরাস, ব্যাকটেরিয়া, নেমাটোড, এগুলো সংখ্যা বৃদ্ধি। সাধারণত ব্যাকটেরিয়া দেখা যায় যে বিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করবে, এক কোষ থেকে আরেক কোষে ছড়িয়ে পড়বে। আবার দেখা যায় উপযুক্ত বিস্তার মাধ্যমের উপর ডিপেন্ড করে, এক কোষ থেকে আরেক কোষ, এক গাছ থেকে আরেক গাছ, এভাবে পুরো ক্ষেতকে আক্রমণ করে ফেলে। আবার ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে এটা পোষক কোষের নিউক্লিয়াসের নিউক্লিক অ্যাসিডকে ব্যবহার করে ডিএনএ আরএনএ সংখ্যাটা বৃদ্ধি করে। এখন এটা হলো পুরো একটা ডিজিজ ডেভেলপমেন্ট। এই যে আমরা 7টা ধাপ করছি, এই 7টা ধাপের মাধ্যমে একটা প্যাথোজেন পুরো রোগটাকে সৃষ্টি করে থাকে। কিভাবে সৃষ্টি করবে? প্রথমে ইনোকুলেশন, মানে পোষকের সংস্পর্শে আসবে,
তারপর পেনিট্রেশন। পেনিট্রেশন হলো কোষকের দেহে প্রবেশ। কোষকের দেহে প্রবেশ করবে, প্রবেশ করে কোষ থেকে কোষান্তরে চলে যাবে। তারপর ইনফেকশন। ইনফেকশন কিভাবে করবে? এখানে কোষক দেহে প্রবেশের পর বিভিন্ন কেমিক্যাল পদার্থ, তারপরে এনজাইম, টক্সিন, বিভিন্ন কিছু প্রয়োগ করে কোষকে মেরে ফেলবে, প্রোটোপ্লাজমকে সংকুচিত করে ফেলবে, প্রোটোপ্লাজমকে মেরে ফেলবে ইত্যাদি কর্মকাণ্ড এই ইনফেকশন পর্যায়ে হবে। ইনকিউবেশন হচ্ছে সুপ্ত অবস্থা, মানে প্যাথোজেনের এতগুলো অ্যাক্টিভিটির পরে যে রোগ লক্ষণ যে প্রকাশ পাবে তার পূর্ব পর্যন্ত যে ইনকিউবেশন সুপ্ত অবস্থা। তারপর ইনভেশন হলো ছড়িয়ে পড়া বা জোরপূর্বক প্রবেশ। চতুর্থতে ষষ্ঠ পর্যায়ে পড়লাম আমরা গ্রোথ বা বৃদ্ধি, সপ্তমে পড়লাম রিপ্রোডাকশন। এই 7টা ধাপের মাধ্যমে একটা পুরো রোগের লক্ষণ প্রকাশ পাবে। আর ওভার সামারিং আর ওভার উইন্টারিং, এটাও আসে আমাদের বিভিন্ন পরীক্ষা যে ওভার সামারিং কি, ওভার উইন্টারিং কি। ওভার সামারিং ওভার উইন্টারিং বলতে বোঝায় যে অতি গ্রীষ্মকালীন এবং অতি শীতকালীন অবস্থা। দেখা যায় যে খুব গরমে প্যাথোজেন সাধারণত বাইরের পরিবেশে টিকে থাকতে পারে না, আবার অতি শীতেও প্যাথোজেন টিকে থাকতে পারে না। তখন কিছু প্রতিকূলতা কাটার জন্য এদের প্যাথোজেনের নিজের শরীরে কিছু পরিবর্তন নিয়ে আসে। কখনো কখনো দেখা যায় যে পুরো প্রাচীর তৈরি করে উদ্ভিদ সাধারণত ওভার সামারিং এবং ওভার উইন্টারিং অবস্থাটা কাটিয়ে তোলে। এরপরে প্যাথোজেনের বিস্তার। প্যাথোজেনের বিস্তার কিভাবে হতে পারে? প্যাথোজেনের বিস্তারের ক্ষেত্রে দেখা যায় যে পানির মাধ্যমে হয়। যখন আমরা খেতে পানি দেই, পানি দেওয়ার সময় সুস্থ গাছ থেকে অন্য গাছ, আরেকটা অসুস্থ গাছ একে অপর সংস্পর্শে লেগে যায়। তখন এই লাগার মাধ্যমে বা পানির মাধ্যমে এক গাছে পানি অনেক গাছে পানিতে গিয়ে পড়ে, তখন হচ্ছে প্যাথোজেনটা বিস্তার হয়। বাতাসের সাহায্যে বিস্তার। দেখা যায় প্যাথোজেনের স্পোর বা রেণু বাতাসের সাহায্যে ছড়িয়ে পড়ে এক গাছ থেকে আরেক গাছ, এক ফসলের মাঠ থেকে আরেক ফসলের মাঠে গিয়ে উদ্ভিদকে রোগাক্রান্ত করে ফেলে। আবার বীজের মাধ্যমে জীবাণুর বিস্তার হয়। বীজের মাধ্যমে কেমন হয়? যে দেখা যায় যে আমরা যদি অসুস্থ গাছের বীজটাকে লাগিয়ে দিই তাহলে অবশ্যই আমাদের নতুন প্ল্যান্টটাও হবে অসুস্থ বা রোগাক্রান্ত। তারপর প্রজননের মাধ্যম, অঙ্গজ প্রজননের মাধ্যমে দেখা যায় যে আলুর টিউবারের বিভিন্ন প্যাথোজেন লেগে থাকে। ওই রোগাক্রান্ত আলুর টিউবার যদি লাগানো হয় তাহলে দেখা যায় পরবর্তী ফসলটাও রোগাক্রান্ত হবে। আবার বিভিন্ন পতঙ্গের মাধ্যমে রোগের বিস্তার হয়। পতঙ্গের মাধ্যমে কিভাবে হয়? যখন একটা সুস্থ রোগাক্রান্ত গাছে একটা পতঙ্গ অর্থাৎ পাখি, মৌমাছি ইত্যাদি বসে, তখন তার এই প্যাথোজেনের স্পোরগুলো তার শরীরে লেগে গিয়ে যখন সে অন্য গাছে গিয়ে পড়বে তখন সেখানেও ওই প্যাথোজেনটা ছড়িয়ে পড়বে। এছাড়া মৃত্তিকার অর্থাৎ মাটির মাধ্যমে, পরিত্যক্ত অংশ ও আবর্জনার মাধ্যমে, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে, প্রাকৃতিক সার যেমন হচ্ছে গোবর সার ব্যবহার করে, এগুলোতে প্যাথোজেন লেগে থাকতে পারে, যার মাধ্যমে প্যাথোজেনের বিস্তার ঘটতে পারে। আবার কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি যেমন লাঙ্গল, তারপর মই ইত্যাদিতে যদি কোনো জীবাণু লেগে থাকে, পরবর্তীতে যদি আমরা একটা সুস্থ কোনো খেতে নিয়ে যাই সেখান থেকে প্যাথোজেনের বিস্তার হবে। আচ্ছা, ইনফেকশনে আবার দুটো প্রকারভেদ আছে, একটা হচ্ছে স্থানিক সংক্রমণ আর একটা হচ্ছে সিস্টেমিক সংক্রমণ। যখন সংক্রমণটা একটা নির্দিষ্ট স্থানে হয় তখন তাকে বলা হয় স্থানিক সংক্রমণ, আর যখন সংক্রমণ সম্পূর্ণ কোষক দেহে ঘটে তখন তাকে বলা হয় সিস্টেমিক ইনফেকশন। তাহলে আজকে পুরো ক্লাসে আমরা পড়লাম পস্টুলেশন, কিছু টার্মিনোলজি, স্টেজেস অফ ডিজিজ ডেভেলপমেন্ট, চতুর্থত প্যাথোজেনের বিস্তার। এটা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে আমরা পড়েছি। এর পরের অধ্যায়ে আমরা পরের ক্লাসে পড়বো চতুর্থ অধ্যায়। তো তোমরা সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।